স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি। ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো। আপনাদের বেতন, আপনাদের বিলাসবহুল গাড়ি, আপনাদের সবকিছু কিন্তু জনগণের টাকাই হয়। জনগণের স্বার্থে আপনাদেরও চিন্তা করা উচিত। এত গর্জে উঠি, প্রতিবাদী হই, প্রতিরোধ করে তুলি, তার জন্য আমাদের জেলে যান। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে, আমাদের ঠেকাতে হবে না, ততদিন বিএনপির মুক্তি মিলবে না। বিএনপি সঠিক পথে আসবে না, বারে বারে তারা ভুলই করতে পারে। এই সমস্ত কিছু চিন্তা করি আমি নিজের ব্যক্তিগতভাবে চিন্তা করি। এবং আজকে শুধু নিজের ব্যাপার না, আমরা ভারতের ইতিহাস এবং প্রাচীন ইতিহাস যদি দেখি, নালন্দা ইউনিভার্সিটি 700 বছর ধরে এই ভারতবর্ষে আপনার পরিচালিত হয়েছে। সেই নালন্দা ইউনিভার্সিটি সারা পৃথিবী থেকে, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড থেকে মানুষ এখানে পিএইচডি করতে আসতো। এখানে কোনো ছাত্র রাজনীতি ছিল না। সাবেক আইজিপি জনাব বেনজিরকে নিয়ে যে রিপোর্ট তুল কালাম ঘটিয়ে দিয়েছে দেশে, সেটা নিয়ে আলোচনা থেমে গেছে প্রায়। যেটা হয়, বাংলাদেশে একটার পর একটা ইস্যু আসে, আমরা নতুন নতুন ইস্যু নিয়ে কথা বলতে শুরু করি, আলোচনা করি। তারপরেও এখনও একটু কথা আমরা বলছি, কিন্তু একটা জিনিস সম্ভবত আমরা অনেকে খেয়াল করছি, সরকারের দিক থেকে কোনো টু শব্দ কেউ কখনো কোনোভাবে করছে না। যাকে সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিয়েছি সেই আমার সাথে বেইমানি করেছে, অর্থাৎ ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যটি দিয়েছে। মূলত প্রিয় দর্শক, 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যতদিন চলবে, বিএনপির মুক্তি মিলবে না এবং কি বিএনপি কোনোদিনও এগোতে পারবে না। ধীরে ধীরে বিএনপি অকেজো হয়ে যাচ্ছে, দিশেহারা হয়ে যাচ্ছে। এছাড়াও বিএনপির সমালোচনা করে অনেক কথাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া প্রিয় দর্শক, সাবেক আইজি বেনজির আহমেদের অঢেল সম্পত্তির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জাহিদুর রহমান। এবং কি বুয়েটে ছাত্র রাজনীতি চালু থাকবে নাকি বন্ধ করে দিতে হবে, বা ছাত্র অবস্থায় রাজনীতি কি, ব্যাপারটি নিয়ে কথা বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে এখনও কারাবন্দী আলেমদের অনেক আলেমই কারাবন্দী অবস্থায় আছে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মুখেই এবং আরও মন্ত্রী উপস্থিতেই অবশেষে কঠিন একটা বক্তব্য দিয়েছে একজন মাওলানা সাহেব, যেটা অনেকেই বলছে যে এই মাওলানা সাহেব এত বড় সাহস কোত্থেকে পেল। যাই হোক, সেই বক্তব্যটিও হয়তো কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। তো এই মূলত এই 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন কথা না বাড়ে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন সেই মাওলানা সাহেবের কথাগুলো শুনে আসি। আপনাদের বেতন, আপনাদের বিলাসবহুল গাড়ি, আপনাদের সবকিছু কিন্তু জনগণের টাকাই হয়। জনগণের স্বার্থে আপনাদেরও চিন্তা করা উচিত। এত গর্জে উঠি, প্রতিবাদী হই, প্রতিরোধ করে তুলি, তার জন্য আমাদের জেলে যান। আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ জেল থেকে মুক্তি পেয়েছেন। সাথে সাথে আমি অনুরোধ করব যেন এই মাসের ওসিলায় যারা বাকি রয়েছেন তাদেরকেও মুক্তির ব্যবস্থা ওনারা করেন, এজন্য আমি আহ্বান জানাবো। মাদ্রাসা শিক্ষার বইয়ে কিভাবে হিন্দু ধর্মের এই মূর্তির পূজা, মূর্তির ছবি আসে, এই বিষয়টা তদন্ত হয়েছে কিনা, তদন্ত কমিটি গঠন করা হয়েছে না, কি রিপোর্ট দিয়েছে, আমরা মুসলমানরা এটা জানতে চাই। আমাদের বেতন হয় তাদের টাকায়, আমি যে জামা গায়ে দিয়েছি তাদের টাকা জামা, আমার উপরে যদি ফ্যান ঘরে সেটা তাদের টাকায় ফ্যান ঘরে। কাজেই তাদের ইমান আমলের চিন্তা আমাকে করতেই হবে, এটাই আমার আমানতদারির আলামত। ঘটনার কারণে সেখানে কিছু হাঙ্গামা হয়েছিল, দাঙ্গা হয়েছিল, সেইটার পরিপ্রেক্ষিতে তিনি বেশ কিছুদিন মাদ্রাসা ছিলেন। আমি হুজুরকে নিয়ে, হযরতকে নিয়ে ওনার কাছে গিয়েছিলাম। অত্যন্ত আদর এবং মমতার সাথে তিনি সাথে সাথে ফরিদপুর এসপিকে ফোন করে দিয়ে হুজুরকে বাড়িতে এবং মাদ্রাসায় নির্বিঘ্নে থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি এই সহযোগিতা ওনার থেকে পেয়েছি। এরকম প্রতিনিয়ত ওলামায়ে কেরাম পাচ্ছেন। প্রিয় ভাইরা, এই প্রসঙ্গে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ জেল থেকে মুক্তি পেয়েছেন। সাথে সাথে আমি অনুরোধ করব যেন এই মাসের ওসিলায় যারা বাকি রয়েছেন তাদেরকেও মুক্তির ব্যবস্থা ওনারা করেন, এজন্য আমি আহ্বান জানাবো। প্রিয় ভাইরা, আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো এই যে আজকে আমরা সবাই মুসলমান, ইসলাম সম্পর্কে সবাই আমরা বুঝি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান, আকীদা, ইসলাম সংরক্ষণ কতটা জরুরি সব আমরা জানি। কিন্তু আপনারা সবাই জানেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কাদের হাতে এগুলো হচ্ছে। মাদ্রাসা শিক্ষার বইয়ে কিভাবে হিন্দু ধর্মের এই মূর্তির পূজা, মূর্তির ছবি আসে, এই বিষয়টা তদন্ত হয়েছে কিনা, তদন্ত কমিটি গঠন করা হয়েছে না, কি রিপোর্ট দিয়েছে, আমরা মুসলমানরা এটা জানতে চাই। মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইসলামের সেবা করেন,
আপনাদের আমরা অন্তর দিয়ে ভালোবাসি, এই বিষয়টা কিন্তু সবার প্রশ্ন। এর একটা রিপোর্ট, এর একটা মানুষের জনসম্মুখে এটা আসা উচিত। কারা এগুলো করতেছে? আজকে স্কুলের বইগুলো জাকাতের বই মতো হয়ে যাচ্ছে, এরকম হওয়া উচিত নয়। মন্ত্রী মহোদয় এবং বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করব, এই বিষয়গুলো আপনারা দেখা দরকার। আজকে স্কুল কলেজের লেখাপড়ার আপনারা পড়ে এসেছেন, আজকে মন্ত্রী মহোদয় হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষা ব্যবস্থা পড়ে কি আপনাদের মতো জ্ঞানী গুণী প্রজ্ঞাবান হবে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই একটা কথা, যে আমরা যারা আলেম উলামা, আমরা জনগণ আমাদেরকে পরম ভালোবাসেন, যারা মনে করেন তাদের ভবিষ্যতের প্রজন্মের ইমান আমল এবং তাদের ইমান আমলের হেফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন, আমাকে তারা স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় চাঁদা দিয়ে আমাদের মাদ্রাসাগুলো তারা করে দিয়েছেন। আমাদের বেতন হয় তাদের টাকায়, আমি যে জামা গায়ে দিয়েছি তাদের টাকার জামা, আমার উপরে যে ফ্যান ঘরে সেটা তাদের টাকায় ফ্যান ঘরে। কাজেই তাদের ইমান আমলের চিন্তা আমাকে করতেই হবে, এটাই আমার আমানতদারির আলামত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই যা যা জিম্মাদার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমরা জিজ্ঞাসিত হবে। কাজেই আমরা অনেক সময় ইসলাম বিরোধী যে কোনো একটা অপতৎপরতার বিরুদ্ধে হয়তো গর্জে উঠি, প্রতিবাদী হই, প্রতিরোধ করে তুলি, তার জন্য আমাদের জেলে যান। আপনাদের বেতন, আপনাদের বিলাসবহুল গাড়ি, আপনাদের সবকিছু কিন্তু জনগণের টাকাই হয়। জনগণের স্বার্থে আপনাদেরও চিন্তা করা উচিত। কাজেই আপনারা যেরকম পরম আদর করে আমাদের এই দ্বীনি সেবা ফাউন্ডেশনের সেবা দিয়ে যাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন সেই মাওলানা সাহেবের কথাগুলো এবং দেখলেন সেই ভিডিওটি। আশা করি আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনেছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয়তে যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বুয়েটের ছাত্র রাজনীতির বিষয়টি নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় আসলে কি বলতে চাচ্ছে বা কি বোঝাইতে চাচ্ছে। আর চলুন শুনে আসি। ছাত্র রাজনীতি একেবারেই নিষিদ্ধ করা উচিত। ছাত্ররা আসবে, লেখাপড়া করবে, পাশ করবে, সমাজ এবং দেশের জন্য তারা কল্যাণ ধরনের কাজকর্ম করবে। তাদের এই প্রতিষ্ঠানে আসে, শিক্ষা প্রতিষ্ঠানে আসে রাজনীতি করার কোনো দরকার নেই। রাজনীতি করবে, প্রতিষ্ঠিত হবে, চাকরি বাকরি করবে। যারা এখান থেকে লেখাপড়া শেষ করে যদি মনে করে আমরা সমাজের জাতির জন্য রাজনীতি করবে, তারা পাশ করার পরে গিয়ে করবে। আমরা দেখেছি এই যারা রাজনীতি করে, রাজনৈতিক কারণে কলেজের ছাত্রীরা ছাত্রদের হাতে নিগৃহীত হচ্ছে, এই ক্ষমতার দাপট দেখিয়ে ধর্ষণের শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় শ্লীলতাহানির শিকার হচ্ছে। বিশেষ করে শিক্ষকরা পর্যন্ত এখন ছাত্রী নির্যাতনের ভিতরে পড়ে গেছে। তো এই সমস্ত কিছু চিন্তা করি, আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করি। এবং আজকে শুধু নিজের ব্যাপার না, আমরা ভারতের ইতিহাস এবং প্রাচীন ইতিহাস যদি দেখি, নালন্দা ইউনিভার্সিটি 700 বছর ধরে এই ভারতবর্ষে আপনার পরিচালিত হয়েছে। সেই নালন্দা ইউনিভার্সিটি সারা পৃথিবী থেকে, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড থেকে মানুষ এখানে পিএইচডি করতে আসতো। এখানে কোনো ছাত্র রাজনীতি ছিল না। তারা আসতো, জ্ঞান চর্চা করতো, লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়ে সমাজ রাষ্ট্রের কল্যাণ করতো, কাজকর্ম করতো। এখন যারা ছাত্ররা, এরা তো পড়াই ছাত্র যারা রাজনীতি করে, এরা পড়তে চায় না, এরা যেন তেন করে পাশ করতে চায়, ক্ষমতার দাপট দেখিয়ে অনেক সময় নানাভাবে। তো এবং তারাই অনেক সময় শিক্ষক হচ্ছে, এবং তারাই শিক্ষক হওয়ার ফলে ক্ষমতার দাপট দেখিয়ে এখন এই যে বিভিন্ন সারা পৃথিবীতে যত ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে আমাদের বাংলাদেশে কোনো এই পড়ে না, বিশ্ববিদ্যালয়ের কোনো র্যাঙ্কিংয়ের মধ্যে পড়ে না। এবং লেখাপড়ার মান এত নিম্ন, কারণ নিজেরাই লেখাপড়া করে আসে না, এতে ছাত্রদের কি লেখাপড়া করাবে। তো সেই কারণে আমি চাই যে দেশটাকে যদি গড়তে হয়, এই দেশ যদি ভাবমূর্তি উজ্জ্বল করতে হয়, এই দেশ যদি বিশ্বের গৌরবোজ্জ্বল একটা ভূমিকা রাখতে হয়, তাহলে তাদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। ছাত্ররা আসবে, তারা হলে থাকবে, পড়াশোনা করবে, প্রতিষ্ঠিত হবে, দেশ সেবা করবে। এইটি হচ্ছে আমার কথা। এই ছাত্র রাজনীতি শিকার একটা ছেলে, একটা প্রতিভাবান ছেলের আগে নিহত হয়েছে, আপনারা জানেন, তাকে শিবির আখ্যা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। আমার বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, এবং আমরা জানি যে বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু মুক্ত চিন্তার অধিকারী হবে। কারণ এই জায়গাতে তারা জ্ঞান চর্চা করবে মুক্ত চিন্তা। সেখানে আস্তিক নাস্তিক নানাভাবে ধর্মীয় চিন্তা হবে, ধর্মীয় বিরোধী চিন্তা হবে, কিন্তু এটা স্বাধীনভাবে চর্চার ক্ষেত্রটাই হলো ইউনিভার্সিটি। সেখানে যদি ভিন্ন চিন্তার করার কারণে কাউকে যদি কুপিয়ে হত্যা করে, তাহলে এই যে যারা হত্যা করে ভিন্ন চিন্তার জন্য আলাদা গ্রুপ তৈরি করে ছাত্র রাজনীতি, আমি মনে করি ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ থাকা উচিত। এবং কেউ না, এখানে পড়াশোনা করতে আসবে, পড়াশোনা করুক, এই আলাদা গ্রুপিং করে, এতে ভবিষ্যতের অতীতে নিহত হয়েছে, ভবিষ্যতে আরও নিহত হবে। এবং একটা ছাত্র যখন ইউনিভার্সিটিতে পড়তে আসে, বুয়েটের মতো জায়গায় যখন পড়তে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা পরিবারের একটা স্বপ্ন তারা ধ্বংস করে দেয়। একটা বুয়েটে চারটিখানি কথা না, সে চরম মেধার সর্বোচ্চ পর্যায়ে গেলেই একটা ছাত্র বুয়েটে পড়তে আসে, এবং তার পরিবারের স্বপ্ন থাকে এই ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে এই পরিবারের মুখোজ্জ্বল করবে। এবং বুয়েটের থেকে একটা ছাত্র পাশ করলে পরে সে দেশ সেবায় যে ভূমিকা রাখতে পারবে, অন্য জায়গা তা পারে না। আমি মনে করি এটা বুয়েটটা একটা ইঞ্জিনিয়ারিং
কারিকুলাম, এখানে রাজনীতি আসবে কেন? তারা এই নানান ধরনের ইঞ্জিনিয়ারিং, তারপরে বিভিন্ন কলকারখানা, অনেক কিছু দেশকে উপহার দিতে পারে। আজকে বিভিন্ন দেশ থেকে আমরা যন্ত্র আমদানি করি, বিভিন্ন নতুন নতুন কলা কৌশল পৃথিবী এগিয়ে যাচ্ছে। আজকে ধরেন মোবাইলের কথাই ধরেন, এই মোবাইল যারা তৈরি করেছে বিশ্ব সাম্রাজ্য করছে, এই দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আজকে যদি আমাদের এই গবেষকরা, আমাদের ইঞ্জিনিয়াররা যদি এখান থেকে আরও ভালো ভালো যন্ত্র আবিষ্কার করতে পারে, আরও ভালো ভালো ইঞ্জিন তৈরি করতে পারে, বিভিন্ন বিষয় তৈরি করতে পারে, তাহলে আমরা দেশের মধ্যে একটা ভালো পজিশনে যেতে পারি না? তো সেই জিনিসটা তো নষ্ট হবে যদি রাজনীতি হয়, ঢুকিয়ে দেয় এখানে। তাহলে এই ছাত্ররা কোনোদিন ই করবে না, নিজেরা রাজনীতি করবে এবং যারা নিরীহ ছাত্র, সাধারণ ছাত্রদেরকে বাধ্য করবে মিছিল করতে, মিটিং করতে, হলে থাকতে গেলে পরে ওই যারা ছাত্র সংগঠন করে তাদের থাকতে দেবে, নাহলে অন্যদের থাকতে দেবে না, পিটাবে, মারধর করবে, নানান কিছু করবে। আমরা মনে করি ছাত্র রাজনীতি এই বুয়েটের জন্য বিশেষ করে অন্য ইউনিভার্সিটিও বন্ধ থাকা উচিত, আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পুরোপুরি নিষিদ্ধ থাকা উচিত। এই ছাত্রদের, এদের জন্য ছাত্র রাজনীতি না। যারা অন্য জায়গা থাকে, অন্য ইউনিভার্সিটি থাকবে, কলেজ থাকবে, তাদেরও থাকা উচিত না, অন্তত যদি সেখানে সীমিত পরিসরে যদি থাকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তো ডাকসু নির্বাচন হয় না, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি, সেখানেই তো কোনো নির্বাচন হয় না। তো সেখানে ছাত্র রাজনীতি কি শুধু আধিপত্য বিস্তার, হলে সিট মানে বেতা কিনা? আমরা দেখছি ইডেন কলেজে মানে মেয়েদেরকে আমরা যেটা নিয়ে মানুষ যে ইডেন এক সময় কথা হয়েছিল যে ইডেন কলেজের মেয়েদের বিয়ে করা যায় না। কেন করা যায় না? কারণ ইডেনে যারা পড়ে এইগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, এই ধরনের মান মর্যাদাকর কথাবার্তা এর আগে পত্রপত্রিকা আসছে, মান সম্মান নষ্ট হওয়ার মতো বহু ঘটনা ঘটেছে। তা আমার মেয়েটাকে আমি ইডেনে পড়তে দিয়ে যদি শুনি ছাত্রলীগের নেত্রী, আমার প্রিয় দর্শক শ্রোতা, গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই তার কথার সাথে আপনারা একমত কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবেন, হ্যাঁ অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটি আপনারা শুনে যাবেন এবং তারেক রহমান যতদিন বিএনপির সাথে জড়িত আছে ততদিন বিএনপির মুক্তি মিলবে না। যে ওবায়দুল কাদের সব কথা বলেছে আমি দেখাবো। তো তার আগে 3 নম্বরে চলুন আমরা সাবেক আইজি বেনজির আহমেদকে নিয়ে জাহিদুর রহমান কি বক্তব্য দিলেন, চলুন শুনে আসি। সাবেক আইজিপি জনাব বেনজিরকে নিয়ে যে রিপোর্ট তুল কালাম ঘটিয়ে দিয়েছে দেশে, সেটা নিয়ে আলোচনা থেমে গেছে প্রায়। যেটা হয় বাংলাদেশে একটার পর একটা ইস্যু আসে, আমরা নতুন নতুন ইস্যু নিয়ে কথা বলতে শুরু করি, আলোচনা করি, তারপরেও এখনও একটু কথা আমরা বলছি। কিন্তু একটা জিনিস সম্ভবত আমরা অনেকে খেয়াল করছি, সরকারের দিক থেকে কোনো টু শব্দ কেউ কখনো কোনোভাবে করছেন না। আমি নিজেটা নিয়ে ভিডিও করেছি এবং ফেসবুকে যারা যারা লিখেছেন অনেকে খুব স্পষ্টভাবে একটা কথা লিখেছেন, আমার ভিডিওর নিচে মন্তব্যে লিখেছেন যে দুদক এখন কোথায়, সরকারের আর সব প্রতিষ্ঠান কোথায়, অথচ এই দুদক বা আরও নানান রকম প্রতিষ্ঠানগুলো বেগম খালেদা জিয়ার কথা বলছেন, ডক্টর ইউনূসের কথা বলছেন, তাদের বিরুদ্ধে কীভাবে হামলে পড়ে তদন্তের নামে সেটা তুলনা করছেন। আবার আমাদের এই কালেকটিভ উইজডম তৈরি হয়ে গেছে, যদিও এটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ। জনগণ বুঝতেও পারছেন ওনার পেছনে দুদক যাবে না, কোনোভাবেই দুদক যাবে না, ওনার পেছনে অন্য কোনো তদন্ত হবে না, এটা মানুষজন জেনে গেছে। ওই যে বলছি আমরা কালেকটিভলি জেনে গেছি বাংলাদেশে একজন বেনজির হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে পারেন, সেগুলো আলটিমেটলি তাকে কোনো রকম কোনো প্রাইস পে করতে হবে না। তাই আমরা ট্রোল করছি নানান রকমভাবে। তিনি দেশে সম্পদ রেখেছেন অনেক, তার জন্য তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। দেশের সম্পদ দেশে উনি পাচার এটুকু অন্তত করেননি, আবার আমি আমার ভিডিওতে বলেছি এটা কয়েক গুণ পাচার উনি করেছেন। সুতরাং সম্পদের পরিমাণ ইজ অ্যাস্ট্রোনমিক্যাল। নানান রকম ফান করছি, ট্রোল করছি, কারণ আমরা জানি এসব লোকজনের কিছু হবে না। 1000 বছরের শ্রেষ্ঠ পুলিশ এরকম কথা কেউ কেউ লিখছেন, এটা লিখে বলছেন যে 1000 বছরের শ্রেষ্ঠ পুলিশ জনাব বেনজিরের তো কিছু আসলে হবে না। আমি বরং অন্য একটা দিকে একটু দেখার চেষ্টা করছি। আমরা কি খেয়াল করছি ইন রিসেন্ট টাইমস এক ধরনের আই ওয়াশও দেওয়ার চেষ্টা করা হচ্ছে না, এটা খুব সিগনিফিক্যান্ট। ধরুন ওনার যখন এরকম ঘটনা সামনে বেরিয়ে এলো, কাগজে কলমে হতে পারত সরকারের দিক থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু উনি পুলিশের চিফ ছিলেন, সরকারের দিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমরা খতিয়ে দেখব, তলিয়ে দেখব, নিশ্চয়ই দেখব, কেউ ছাড় পাবে না, আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনমন্ত্রী বলবেন এরকম কথাবার্তা। দেখুন আমরা বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়ে দিয়েছি, সুতরাং আইন সুষ্ঠুভাবে চলছে, এটা জনাব বেনজিরের প্রতিও আইনের লম্বা হাত পৌঁছে যাবে, বলতে পারতেন, বলেননি। দুদক কিচ্ছু বলেনি, টু শব্দ করেনি। একই কথা প্রযোজ্য জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার যখন মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেল তখন একটু শব্দ কেউ করল না। এইটুকু আইওয়াশেরও আর কোনো জায়গা নাই। প্রশ্নটা হচ্ছে কেন আইওয়াশও নেই? আমরা আসলে জনাব বেনজিরের রোলটা যদি একটু দেখি, এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যেসব মানুষ কাজ করেছে সেই মানুষগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একজন হচ্ছে জনাব বেনজির। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। উনি যখন 2014 ইলেকশনে এগিয়ে আসছে তখন উনি ঢাকার, যদি ভুল না করে থাকি, ঢাকার পুলিশ কমিশনার ছিলেন এবং হেফাজতের বিরুদ্ধে যে ক্র্যাকডাউন হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে র্যাবের ডিজি হয়েছেন, তারপর পুলিশের আইজি হয়েছেন। মানে প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেয়ে উনি এসে, তার মানে বোঝা যায় যে সরকার তাকে কতটা রিলাই করত। ক্ষমতা থেকে উনি ওই দায়িত্বগুলোতে থেকে কাগজে কলমে উনি কী করেছেন আসলে? উনি এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য যত রকম পদক্ষেপ নেওয়ার সব নিয়েছেন। এর মধ্যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, কাস্টাডিয়াল টর্চার করা, এমন কিছু নেই যেটা উনি করেননি শুধুমাত্র এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। তারপর যা হবারটাই হয়েছে। সরকার তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, তুমি যে কোনো পরিমাণ টাকা বানাতে পারো, বানিয়েছেন উনি।
মানে উনি এত কিছু তৈরি করেছে, স্পেসিফিক ডকুমেন্ট দিয়ে কালের কণ্ঠ রিপোর্টটা করেছে। কেন করেছে এটা নিয়ে আমার একটা ডিফারেন্ট স্পেকুলেশন আছে, আমি আগের ভিডিওতে বলেছি, এখানে আর বলছি না। কিন্তু মানে রীতিমতো স্পেসিফিক তথ্য দিয়ে, তথ্য সত্য মিথ্যা পরের আলোচনা, স্পেসিফিক তথ্য। কেউ বলে তো জনাব বেনজিরের এত হাজার কোটি টাকার সম্পদ আছে, এই আছে সেই আছে, ওনার এই রকম রিসোর্ট আছে, এখানে এতটুকু জমি আছে, ওনার এখানে ফ্ল্যাট আছে, এই বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে, এখানে আছে, ওখানে আছে, এইভাবে তথ্য দিয়ে। সুতরাং এই জিনিসগুলো হঠাৎ করে হয়ে যায় নাই তো, এটা সবাই জানতো। আশপাশের পুলিশ বাহিনী বলি, দুদক বলি, আরও যা যা প্রতিষ্ঠান আছে, উনি যে মানি লন্ডারিং করেছেন আপনি খুঁজলে দেখবেন সেটারও প্রমাণ পাওয়া যায়, নিশ্চিতভাবে প্রমাণ পাওয়া যাবে। তারপরও এসব একটু শব্দ হয় নাই। এখন যখন হাতে নাতে ধরা হলো, এখনও আই ওয়াশের মতো কোনো কিছু করা হয়নি। আমরা খেয়াল করছি নিশ্চয়ই। কেন করছি? ওই যে বললাম, উনি আপনাকে ক্ষমতায় রাখেন এবং সামনে যারা আপনাকে। তো 5টি ভিডিওর ভিতর থেকে অলরেডি 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা 4র্থ নম্বরের ভিডিও ফুটেজ ওবায়দুল কাদের সাহেবের সেই বক্তব্যটি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো চলুন কথা না বাড়াই, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি। তো সবাইকে বলবো তার আগে যে আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি। তার এই প্রমাণ যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে, আমাদের ঠেকাতে হবে না, ততদিন বিএনপির মুক্তি মিলবে না, বিএনপি সঠিক পথে আসবে না। বারে বারে তারা ভুলই করতে থাকে। এবার আন্দোলনেও ভুল করেছে, নির্বাচন ঠেকাতে গিয়েও ভুল করেছে। খালি টাইম দিয়ে কদিন পর পরে অমুক দিনের মধ্যে হাসিনার পতন, শেখ হাসিনার বিদায় করবে, কতবার যে পতনের তারিখ দিল। এখন দেখা যাচ্ছে পতন হয়েছে বিএনপির, সরকারের পতন। আমি বক্তব্য আর বাড়াতে চাই না। আমি আপনাদেরকে একটা কথা বলি, ইলেকশন হয়ে গেছে, সামনে উপজেলা নির্বাচন। Cinematic display, photography master, performance expert, NextG N9. আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, মনোমালিন্য, এসব যদি। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা ভিডিওর প্রায় লাস্ট মুহূর্তে চলে এসে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ডক্টর ইউনূসকে নিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মুখ খুলেছেন যে তাকে যত সাহায্য করেছি এবং সেই আমার সাথে বেইমানি করলো। চলুন শেষ বক্তব্যটি শুনে আসি। দুর্ভাগ্যের বিষয় হলো, সেটা আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনূস। যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম, সমস্ত টেলিকমিউনিকেশন, আগে সব অ্যানালগ ছিল, এবং মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে, তাকেও একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। অন্য কোনো আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি, কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক্স ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম। 100 কোটি টাকার একটা ডিপোজিট দিতে হয়, সেটার থেকে তাকে মকুব করেছিলাম এবং তাকে অন্যান্য সুবিধা। তো প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা দেখেছেন, শুনেছেন। তো এটাই ছিল মূলত আজকের নিউজ। আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আবার বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।